মেন্টালিজম যদি শিখতে হয়, মেন্টালিজম শেখার ইউটিউবে কোনো লিঙ্ক নেই। এভরি মেন্টালিস্ট ইজ আ ম্যাজিশিয়ান, বাট নট এভরি ম্যাজিশিয়ান ইজ আ মেন্টালিস্ট। যখন আমরা কথা বলছি, এখানে তো তুমি প্রাইমারি মাসেল গুলো দেখছো, বড় বড় মাসেল গুলো, বাট ছোট ছোট মাসেল রয়েছে। প্রাইমারি মাসেল রয়েছে 32টা, আরো 30টা মাসেল রয়েছে যেগুলো সেকেন্ডারি ছোট ছোট। সেইগুলো হালকা হালকা সিগন্যাল দেয় যখন কেউ ধরো মিথ্যে কথা বলছে, যখন কেউ ধরো কিছু ভাবছে। তো এবার তুমি যদি তোমার এই ফোন হ্যাকের ট্রিকটা যদি একটু বলো। তাই জন্যই বারবার এই মুহূর্তে সবাই বলে যে স্পেশালি যারা এই ডিপার্টমেন্টে রয়েছে, যে সমস্ত পাসওয়ার্ড আপনাদের আলাদা আলাদা রাখবেন। সেই করতে গিয়ে যেটা হয় হচ্ছে কি, আমরা সবার আগে পাসওয়ার্ড ভুলে যাই। Hello guys, welcome back once again to the second episode of Glitterist Unveiled Beyond the Magazine podcast. আজকে আমাদের এই পডকাস্টে আমাদের সাথে এসেছেন আমাদেরই ম্যাগাজিনে ফিচার হওয়া 16th ইস্যুতে মিস্টার তপব্রত চক্রবর্তী। ওনাকে সোশ্যাল মিডিয়া সবাই জানে টিসি দ্য মেন্টালিস্ট হিসাবে। ইনস্টাগ্রামে জাস্ট লগ ইন করুক এবং @TC দ্য মেন্টালিস্ট সার্চ করলেই আপনি পেয়ে যাবেন মিস্টার তপব্রতকে। আজ তপব্রত আমাদের সাথে এসেছেন আমাদের পডকাস্ট শোতে। টিসি, তোমাকে ওয়েলকাম আমাদের পডকাস্ট শোতে। থ্যাংক ইউ। তো আমাদের দর্শকদের তরফ থেকে ফার্স্ট কোশ্চেন, যে তুমি একটু ক্লিয়ার করে দাও মেন্টালিস্ট এবং ম্যাজিশিয়ান এই দুজনের পার্থক্যটা কি? আচ্ছা, তো যদি বেসিক ওয়ান লাইনার অ্যান্সার হয় তাহলে হবে হচ্ছে গিয়ে এভরি মেন্টালিস্ট ইজ আ ম্যাজিশিয়ান, বাট নট এভরি ম্যাজিশিয়ান ইজ আ মেন্টালিস্ট। কনফিউজিং হয়ে গেল, রাইট? একটু। তার কারণ হচ্ছে প্রত্যেক ম্যাজিশিয়ান মেন্টালিস্ট হতে পারে না, কিন্তু যে কজন মেন্টালিস্ট আছে তারা ম্যাজিক শেখার পরেই মেন্টালিজমে এসেছে। আচ্ছা, মানে তোমাকে শুধুমাত্র কি তার মানে আমরা মেন্টালিস্টই বলবো, তাই তো? হ্যাঁ, কারণ আমি স্পেশালাইজ করি মেন্টালিজম হচ্ছে গিয়ে ধরো আর্ট অফ মাইন্ড রিডিং, বা এক কথায় যদি অডিয়েন্সের ভাষায় বলতে যাই তাহলে মাইন্ড ম্যাজিক। রাইট, মাইন্ড ম্যাজিক। আচ্ছা, এই মেন্টালিস্টের ব্যাপারটা অনেকে, তুমি এক কথায় বললে, অনেকেই বোঝে না অনেকে। কারণ আমি যেটা দেখেছি যে অতীতকাল থেকে অনেকেই আমাদের হচ্ছে বলে দেয়, মানে অ্যাস্ট্রোলজি ধরো, বা চারদিকে পাড়ায় বাবা ঘুরে বেড়াচ্ছে, মাথায় হাওয়া দিচ্ছে, ভবিষ্যৎ বলে দিচ্ছে। তো তারাও তো আমাদের একটা সাইকোলজি রিড করে নিচ্ছে। তুমি সামনে দাঁড়িয়েই সাইকোলজি রিড করে দিল, এর পাসওয়ার্ড বলে দিচ্ছ, ওর পাসওয়ার্ড বলে দিচ্ছ, তোমার ভিডিওতে আবার দেখতে পাই। ঠিক আছে, তো এইটার যে পেছনের সত্যিটা কি, মানে একটা মেন্টালিস্টের প্ল্যাটফর্মটা কি, তুমি একটু যদি বোঝাও। মেন্টালিস্টের প্ল্যাটফর্ম যে কোনো আর্টিস্টের মতন, ধরো মানে সে ম্যাজিশিয়ান হতে পারে, যেরকম আর্টিস্ট সেরকমই মেন্টালিস্ট একজন আর্টিস্ট, সিঙ্গার যেরকম একজন আর্টিস্ট, মেন্টালিস্ট সেরকম একজন আর্টিস্ট। মানে অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান এন্টারটেইন। হ্যাঁ, তুমি এবারে যেটা বলছিলে এটাকে কি ওরকম যে কোনো ডুপ্লিসিটি বা ডিফারেন্ট টাইপ অফ কন প্রফেশনে ইউজ করা যায় অফকোর্স, চিরাচরিত হয়ে এসছে এবং হবেও ইন ফিউচার। কিন্তু মেন্টালিস্ট যখনই কেউ একজন স্টেজে পারফর্ম করছে, সে একজন পারফর্মার, সে একজন আর্টিস্ট। সে কখনো তোমার, মানে অ্যাটলিস্ট আমি তো নিজের ক্ষেত্রে এইগুলি বলতে পারি, আমি কখনো অন্যদিকে এরকম ভাবে ঢোকাবো না যেটাতে আমি নিজের প্রফিটের জন্য অন্যের ক্ষতি করবো। তো তুমি একটা কথা বলো, একটা মানুষকে চেও না, এখানে তোমার সঙ্গে যখন আমার প্রথম দেখা হলো, যেটা হচ্ছে মেটা ক্রিয়েটার্স ডে, রাইট? হ্যাঁ, 2022 এর যে অক্টোবরে মেটা ক্রিয়েটার্স ডে। তো আমি সত্যি কথা বলতে, তা এখন অনেকের নাম শুনি যারা হচ্ছে মেন্টালিস্ট রয়েছে, তখন আমি সেরকম তোমাকে দেখার পর আমি মেন্টালিস্ট ব্যাপারটা নিয়ে চর্চা করলাম। কারণ ব্যাপারটা আমার ভেতরে না খুব একটা ইন্টারেস্ট জাগিয়ে তুললো, যে তুমি একটা মানুষকে সামনে দাঁড়িয়ে তাকে এরকম টাচ করলে তার সে মাইন্ডে কার নাম নিচ্ছে সেটা বলে দিলে, হ্যাঁ, এরকম একটা আননোন পার্সনকে রিড করা কিভাবে সম্ভব? এর মধ্যে অনেকগুলো টেকনিক একসাথে যায়। অনেকগুলো টেকনিক বলতে, যেরকম প্রথমে হচ্ছে তুমি যেটা বললে সাইকোলজিক্যাল রিডিং, সেই সাইকোলজিক্যাল রিডিং এর মধ্যে অনেকগুলো পার্ট থাকে, যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল কিউ রিডিং, মানে আমাদের এখানে যতগুলো মাসেল রয়েছে এগুলো প্রত্যেক সময় কোনো না কোনো ভাবে নড়ে যখন আমরা কথা বলছি। এখানে তো তুমি প্রাইমারি মাসেল গুলো দেখছো, বড় বড় মাসেল গুলো, বাট ছোট ছোট মাসেল রয়েছে। প্রাইমারি মাসেল রয়েছে 32টা, আরো 30টা মাসেল রয়েছে যেগুলো সেকেন্ডারি ছোট ছোট। সেইগুলো হালকা হালকা সিগন্যাল দেয় যখন কেউ ধরো মিথ্যে কথা বলছে, যখন কেউ ধরো কিছু ভাবছে। তো সেই
জিনিসগুলোকে স্টাডি করা, সেগুলো প্র্যাকটিস করা এবং এক্সপিরিয়েন্স, এই সমস্ত কাজে লাগিয়ে, একসাথে কাজে লাগিয়ে বলে দেওয়া যে সামনের মানুষটা এক্স্যাক্টলি কি ভাবছে। এবারে এরকম না কিন্তু অনেকে ভাবে যে তাহলে বলো আমাকে আমার মনে এই মুহূর্তে কি চলছে, এক্স্যাক্টলি সেটা কাজ করবে না। কারণ কারোর মনে বা তোমার মনে একসাথে অনেক জিনিস চলছে। যেরকম ধরো তোমার মনে এখন নেক্সট তুমি আমাকে কি প্রশ্ন করবে, নাকি তুমি আমাকে এই প্রশ্নটাই করবে যে বলো আমি কি ভাবছি, এই ধরনের দুটো চিন্তা চলছে। তো একসাথে দুটো তিনটে অনেকগুলো চিন্তা চলে মানুষের মনে, কিন্তু সেখান থেকে ন্যারো ডাউন করে একটা স্পেসিফিক চিন্তায় যখন আসছে, একটা যে কোনো বিষয়ে, কোনো নাম, কোনো নাম্বার, কোনো জায়গা বা কোনো একটা বিষয়ে কোনো একটা চিন্তা, তখন সেটা ধরা যায়। অনলি দ্যাট ক্যান বি ক্র্যাকড। ওকে, এই জন্য তুমি সেই পার্সনটাকে বলো এটাকে নিয়ে ভাবো, এটাকে মনে করো, আরেকবার মনে করো, এরকম ভাবে তুমি ওনাকে, ওই পার্সনটাকে ওই চিন্তাটার মধ্যেই পুরোপুরি এঙ্গেজ করো। একদম। ধরো আমি দাদাগিরিতেও তাই করেছিলাম, আমি ইন্ডিয়াস গট ট্যালেন্টেও তাই করেছিলাম, আমার রিসেন্ট টিভি শো যেগুলো আসছে সেগুলোতেও আমি তাই করেছি, বা লাইভ শো তাই করতে হয়। মানে দ্য প্রোটোকল ইজ দ্যাট অনলি, টু বি অ্যাবসলিউটলি শিওর। অ্যাকুরেসি রেট কতটা আছে এটাতে? 90%। আমি তোমার যা ভিডিও আজ পর্যন্ত দেখেছি সব কটাতে তুমি সাকসেস, একটা ফেলুয়ারের ভিডিও দেখিনি। এই জন্য আমি একটা ইউটিউবে ভিডিও পোস্ট করেছি, টিসি গট ফেল ডিউ টু নেটওয়ার্ক ইস্যু। নেটওয়ার্ক ইস্যুর জন্য ওইটা ফেল হয়েছে, বাট তুমি ফেল হওনি, তুমি ঠিকই বলেছিলে, বাট নেটওয়ার্ক ইস্যুর জন্য ওটা আসেনি, ভিডিওটা মানে তুমি ওটা কমপ্লিট করতে পারোনি, ঠিক আছে। বাট তোমার যা ভিডিও দেখেছি 100% অ্যাকুরেট। কখনো এরকম হয়েছে একটা ফেল, দুটো ফেল? রিসেন্ট একটা শো এর কথা বলছি, লাস্ট মান্থ না সরি নভেম্বর, এই মান্থেই আমি গোয়ায় ছিলাম, শো করছিলাম। তো একটা জায়গার ব্যাপারে আমি একজনকে ভাবতে বলেছিলাম, যে কোনো একটা জায়গার ব্যাপারে। তো উনি ভাবছিলেন কেদারনাথের পাশে কেদার কণ্টক বলে একটা জায়গা আছে, ট্রেক করে যেতে হয়। তো উনি সেই জায়গাটার ব্যাপারে ভাবছিলেন। আমি যেই জায়গাটা বুঝতে পারি সেটা হচ্ছে কেদারনাথ। উনি বলেননি কোন জায়গার ব্যাপারে ভাবছেন, আমি বলেছি দুনিয়ার মধ্যে যে কোনো জায়গার ব্যাপারে ভাবুন, think about any place in the entire world. He thought of Kedarnath at first, then switched it to Kedarkontok. আমি যেটা ধরতে পারি সেটা হচ্ছে কেদারনাথ। আমি তোমাকে নেক্সট কি কোশ্চেন করবো সেটা নিয়ে আমি এখন কনফিউজ হয়ে যাচ্ছি এখানে। এবার তুমি আমাকে একটা কথা, মানে আমার তো এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় মনে হচ্ছে এরা কি ছোটোখাটো কোনো মেন্টালিস্ট? এই যে তুমি ধরো বালিগঞ্জ ব্রিজের ওপর, ফুট ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, টিটি এলো, মোটামুটি ধরছে কয়েকজনকে, এরাও কি মেন্টালিস্টরা কি, যে দেখে বোঝে যাকেই ধরে তার দেখি টিকিট নেই? না, এটার কি সিক্রেটটা হচ্ছে বেশিরভাগ লোকই টিকিট কাটে না ট্রেনে, তাই মোস্টলি যাদেরকে ধরছে তারা। আচ্ছা, তুমি আমাকে টেনশনে ফেলেছে, আমার মানে লিটারালি আমি ঘেমে গেলাম ব্যাপারটা। তবে হ্যাঁ, ধরো পুলিশ বা এই ধরনের টিকিট চেকার এরা বা গোয়েন্দা সংস্থার, এরাও এই টেকনিক গুলোকে স্টাডি করে। এই জন্যই এরা চট করে শনাক্ত করে ফেলতে পারে, নোটিস করে ফেলতে পারে যে একে ধরতে হয়। এবং ধরো এই টিসির জবে যারা রয়েছে তারা সবসময় যে ঠিক হয় তা নয়। আমার সামনে দেখেছি 3 জন বেরিয়ে গেল যারা হাসাহাসি করতে করতে বেরোলো, কারণ ওদের কাছে টিকিট নেই, আর পুরো একটা গ্রুপকে ধরলো যারা টিকিটটা খুঁজে দেখাতে তাদের 2 মিনিট সময় লাগলো, কারণ ব্যাগের ভেতরে রেখেছিল। একটা 5 জনের গ্রুপ, তাদেরকে ধরলো, তাদের ব্যাগ থেকে দেখ। টিকিট চেকারটা আছে সবসময় ঠিক ধরছে তা নয়, কিন্তু পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকজন ওরা অনেকটা অ্যাকিউরেট হয়, কিন্তু কারণ ওরা এই বডি ল্যাঙ্গুয়েজ জিনিসগুলো, বডি ল্যাঙ্গুয়েজের সায়েন্সটা স্টাডি করে। মানে সাপোজ তুমি আমাকে তুমি বললে তুমি এটাকে নিয়ে ভাবো, তারপরে তুমি যে পার্সনটা টাচ করলে, এই টাচের ব্যাপারটা কি? আচ্ছা, যেটা আমি মালাইকার সাথে করেছিলাম ইন্ডিয়াস গট ট্যালেন্ট, একদম ওটা না একটা কি বলবো, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো যে তুমি তোমার বিজনেসের ট্রেডমার্ক সিক্রেট বলে দাও, তো আমি তো এটা কিভাবে বলবো সেটা এখন ভাবছি। কিন্তু যদি মানে কি সত্যি সত্যি বলতে বলো যে ওভারভিউ দাও, ওভারভিউ যদি আমায় দিতে হয় তাহলে আমি বলবো যে ওটা হিপনোসিসের উপর বেস করে, মানে সম্মোহনের উপর বেস। ওটা দেখতে লাগে ওরকম এক্সট্রা টেরিস্ট্রিয়াল বা সুপারন্যাচুরাল। তো টাচ করাটার পেছনে তোমার এই স্টাডি বা যে পড়াশোনা এটা একটা কাজ করে। তো এবার তুমি যদি তোমার এই ফোন হ্যাকের ট্রিকটা যদি একটু বলো, কারণ এইটা নিয়ে কিন্তু সবাই কিন্তু খুব চিন্তিত হয়ে যাবে যে তুমি কারো যদি, অনেক মানুষ আছে পৃথিবীতে যার লগ ইন পাসওয়ার্ড সবকটা ব্যাংকের অ্যাকাউন্টের জন্য একই রকম হতে পারে, ইউপিআই আইডির জন্য একই রকম হতে পারে। এবার তুমি সেটা বলে দাও, কিন্তু সে চাপে পড়ে যায় যে নতুন পাসওয়ার্ডটা আর কি তৈরি করবো, এই ট্রিকটা কি? দেখো, বেসিক ব্যাপারটা হচ্ছে গিয়ে
ফোন হ্যাক তুমি যেরকম ভাবে বললে, আমি তো সেরকম ভাবে ফোন হ্যাক করি না। অনেকে ভাবতে শুরু করবে আমি এক্ষুনি একটা কোনো ডিভাইস নিয়ে তার ফোনের পিছনে লাগিয়ে দিচ্ছি, এরকম তো না। মানে তুমি যেটা বললে, আমি পাসওয়ার্ডটা রিভিল করে দিচ্ছি, তাকে দেখছি। যেটা ধরো আমি সৌরভ গাঙ্গুলির সাথে করেছিলাম, কাইন্ড অফ সিমিলার জিনিস আমি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে করেছি, যেটা ভিডিওটা ভাইরাল গেছে। যেটা এবারে ব্যাপারটা হচ্ছে যে আমি ধরো একটা, আবার বললাম, স্পেসিফিক চিন্তা রিভিল করছি, এরকম না যে আমি তার সমস্ত কিছু বলে দিচ্ছি। এইবারে ধরো আমি এমন একটা জিনিস বললাম, যেরকম একটা হয়েছিল যে আমি একটা লাইভ শোতে একজনের এটিএম পিন বলে দিয়েছি। পরে সে আমাকে এসে বলেছিল যে এটা শুধু এটিএম পিন না, ওর ফোনের পাসকোড। এবং তাতে কি হয়েছিল, পরে গিয়ে সে শো শেষ হওয়ার সাথে সাথে সে চলে যায় এটিএম পিন চেঞ্জ করতে, যাতে ফোন আর এটিএম পিনের পাসওয়ার্ডটা আলাদা এবং ফোনের পাসওয়ার্ডও সে চেঞ্জ করে। এবার এইগুলো নিছকই কাকতালীয় ব্যাপার, কিন্তু there is a 15% অফ চান্স যে তুমি যদি কোনো র্যান্ডম নাম্বার ভাবো, 4 ডিজিট নাম্বার, বা ধরো কোনো গাড়ির লাইসেন্স প্লেট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার 4 ডিজিট, 15% চান্স থাকে প্রবাবিলিটিতে যে সেটা কারুর ফোনের পাসওয়ার্ড বা কারুর এটিএম পিনের সাথে ম্যাচ করবে। 15% এটা চান্স থাকে। আমার কাজ হচ্ছে এক্স্যাক্টলি বার করা যে সে কি ভাবছে। তো এরকম না যে আমি যদি ওটাই মানে কি ধরো বলছি তার মানে সমস্তটা জানি, আমি শুধুমাত্র তার ওইটুকুই জানি। এবারে যদি নিছক মিলে যায়, দ্যাট ইজ নট অন মাই হ্যান্ড। সেটা সে সেরকম ভাবে রেখেছে যে একই জিনিস, তুমি যেরকম বললে একই জিনিস অনেকে রাখে। তাই জন্যই বারবার এই মুহূর্তে সবাই বলে যে স্পেশালি যারা এই ডিপার্টমেন্টে রয়েছে, যে সমস্ত পাসওয়ার্ড আপনাদের আলাদা আলাদা রাখবেন। সেই করতে গিয়ে যেটা হয় হচ্ছে কি, আমরা সবার আগে পাসওয়ার্ড ভুলে যাই, এত আলাদা আলাদা পাসওয়ার্ড। বাট আমি একটা টাইম একটাই জিনিস ধরতে পারি। তুমি আমাকে যেটা বললে সেটা আমি বুঝতে পারলাম যে ওইটা ধরতে পারো, কারণ তুমি হচ্ছে ওই পার্সেন্টটাকে ওইটাতেই ফোকাস করাও। একদম, যে তুমি ওইটা ভাবো, ওইটাকে নিয়ে আবার ভাবো, হ্যাঁ আরেকবার ভাবো, সেটাই বলতে পারো। একদম। তো দর্শকদের কাছে কিছু একটা তোমার একটু কিছু জাদু দেখাও। টাফেস্ট থিং টু ডু অন ক্যামেরা, যখন টিভিতে দেখাচ্ছি তখন এটা তুলনামূলক ইজিয়ার। তাও যদিও যখন সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো যায় তখন কমেন্ট আসে, কিন্তু পডকাস্টের মতন জায়গায় টাফেস্ট থিং টু প্রুভ টু দ্য অডিয়েন্স যে এটা কোনো স্ক্রিপ্টেড ব্যাপার না। দিস ইজ অ্যাবসলিউটলি নট স্ক্রিপ্টেড। মানে যদি আমি তোমাকে এখন বলি যে একটা 4 ডিজিট নাম্বার ভাবো, আর আমি লিখলাম, লিখে তারপরে দেখালাম যে এটা, ওই পারে যারা বসে দেখছে না তারা বলবে কি বলতো, ও স্ক্রিপ্টেড। আচ্ছা দেখো, আমি যেটা মনে করি, মানে যখন কিছু তুমি ভালো করছো বা কিছু ইউনিক করছো, লোক তোমাকে ক্রিটিক্স করবে। সে আমাকে করলে যা স্ক্রিপ্টেড ভাববে হবে, আমি জানি এটা কোনো স্ক্রিপ্টেড না। তুমি আমাকে একটা এমন জিনিস করো যেটা আমি আগে কখনো করেনি। হ্যাঁ, আবার যেন প্রচুর লোক জানতে পেরেছে সেরকমও করো না, এটা আলাদা রকম কিছু। সেই জন্য তুমি খেয়াল করবে হয়তো এটা আমার হাতে সারাক্ষণ থাকে। যখন প্রথম দিন মিট করেছিলে তখনও দেখেছো, আজকে যখন আমি এখানে এসেছি গাড়ি থেকে যখন নামলাম তখনও হাতে এটা ছিল। তো আমি এটা দিয়েই করছি। আমি ক্যামেরাকে সবার আগে খুব ভালো করে একটা ভিউ দিতে চাই যে এখানে সমস্ত কার্ড আলাদা, এবং আমি তোমাকে পুরোটা দিচ্ছি। আচ্ছা, আমি নেব। ওকে, থ্যাংক ইউ। শাফল করো প্লিজ। এবারে প্লেইং কার্ডস এর মধ্যে ধরো 52টা অপশন থাকে, তুমি একভাবে শাফল করলে, আমি আরেকভাবে শাফল করলাম। এবারে ট্র্যাডিশনাল কার্ড ট্রিক কি, যে না একটা কার্ড চুজ করো, তারপরে দেখো, ভেতরে দাও, এরকম কিছু করবো না। আমি যেটা করবো সেটা হচ্ছে আমি কার্ডগুলোকে এরকম ভাবে ড্রপ করবো। কেমন? কার্ডগুলোকে এরকম ভাবে ড্রপ করবো। ওকে, তুমি যে কোনো জায়গায় আমাকে স্টপ বলবে, যেখানে স্টপ বলবে সেইখানে কার্ডটা নিয়ে নেবে, নিয়ে নেবে তোমার কাছেই রাখবে, ক্যামেরাকে দেখানোর দরকার নেই আমার। আচ্ছা, তো আমি কার্ডগুলোকে ড্রপ করছি। whenever you want say stop, স্টপ এখানে শিওর শিওর নাও কার্ডটা। ওকে, ঠিক আছে। আমি পুরো প্যাক, যেটা তুমি আমি দুজনেই শাফল করেছি, টেবিলে রেখে দিলাম। তুমি একটা কার্ড নিয়েছো, দেখে নাও কার্ডটা। দেখে নিয়েছি। ভেরি গুড। তোমার কাছে এমন ভাবে লুকিয়ে রাখো যাতে আমি দেখতে না পারি, মানে কোনোভাবেই কার্ডটা দেখতে না পারি। ডান ডান। ভেরি গুড। তুমি ক্যামেরাকে দেখিয়েছো? না, দেখাও। গ্রেট। আমি চাইবো কার্ডটার ব্যাপারে ভাবো। আর এই মুহূর্তে ধরো এটা আমার কাছে, এইটা আমরা সেট আপ করতে পারবো না, কারণ যদি সেট আপ করতে হতো তাহলে এর মধ্যে সমস্ত কার্ড এক হতে হতো। একদম সমস্ত কার্ড আলাদা। একদম।
2 নম্বর আমি এরকম ভাবে কার্ডগুলোকে ড্রপ করছিলাম যে তুমি কোথায় আমাকে স্টপ বলবে সেটাও তুমিও জানো ডিটারমাইন করা সম্ভব। 3 নম্বর হচ্ছে আমি কোনোভাবে ঘুরে এদিকে দেখি অ্যাবসলিউটলি রাইট, কোথায় তুমি স্টপ বললে, কোন জায়গা থেকে কার্ড নিলে, আমি পুরো সময়টা একদম একদম। তো এই মুহূর্তে কার্ডটা শুধুমাত্র তোমার মাইন্ডে রয়েছে, প্রুফ হিসেবে কার্ডটা তোমার কাছে। একদম। কার্ডের দুটো কালার হয়, রেড আর ব্ল্যাক, রাইট? ভাবো ভেবে নিচ্ছি তুমি দেখো এরকম একটা হালকা জিনিস করলে, তার মানে কি তোমার ব্লাডটা এখানে রাশ হলো, কারণ কি এই কালারটা ব্রাইট কালার, ব্রাইট হলে আমাদের ব্লাডটা রাশ হয়, তার মানে রেড কালারের কার্ড, কারেক্ট? এবারে ভাবো যে কি ধরনের কার্ড, মানে পিকচার কার্ড হতে পারে, নাম্বার কার্ড হতে পারে। নাম্বার মানে হচ্ছে কি, আমি অডিয়েন্সকে বলে দিই, নাম্বার কার্ড মানে হচ্ছে কি এক্কা বা এজ থেকে 10 অবধি, 10 অবধি। আর পিকচার হলে হবে জ্যাক, কুইন, কিং, মানে জে, কিউ আর কে। আচ্ছা, এটাকে কালারের মধ্যে ধরা হয় না? এটাকে ধরা হয় যখন তুমি ধরো স্পিড খেলতে গেলে, তখন তো এটাকে খেলছো তখন ধরা হয়। আচ্ছা, এমনি জেনারেল সেন্সে ওটাকে এক হিসেবেই ধরা হয়। আচ্ছা, এ থেকে 10 অবধি নাম্বার কার্ড, আর জে, কিউ, কে হচ্ছে পিকচার কার্ড। তো তুমি এই মুহূর্তে ভাবো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, জাস্ট ভাববে, বলবে না কোনো। এবার ভাবো জে, কিউ, কে, জে, কিউ, কে, জে, কিউ, কে, ভেরি গুড। আমার দিকে তাকাও, রেড যখন আমি অলরেডি ধরতে পেরেছি, আমি জানি যে হার্টস নয় ডায়মন্ড হবে, আমার দিকে তাকাও, ভাববে। রাদার আরো একটু ইজিয়ার করছি, তুমি খুব কনফিউজ করে ফেলছো হাসতে হাসতে আমাকে এই মুহূর্তে, বাট আমি আমার জন্য ইজিয়ার করার জন্য আমি তোমাকে জাস্ট এটা বলতে বলবো, আমি আই ওয়ান্ট টু গেট ইউ। একবার বলো হার্টস, একবার বলো ডায়মন্ডস, ওয়ান মোর টাইম, হার্টস, ডায়মন্ডস। এবারে বলো পিকচার, নাম্বার। ওকে, আমি যদি খুব ভুল না হই, আচ্ছা একবার তুমি বলবে জে, কিউ, কে, আর একবার বলো জ্যাক, কুইন, কিং, একবার বলো নাম্বারস, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। Stop. ডায়মন্ডের জ্যাক অফ ডায়মন্ডস। What the চলো, এবার আমি জানতে চাইবো টিসি, এই সমস্ত জিনিস দেখে একদম কারেক্ট বলেছেন উনি, ডায়মন্ডের জ্যাকই রয়েছে। টিসি, এইটা নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চায়, সে কি নিয়ে পড়াশোনা করবে, বা কিভাবে শিখবে, বা কোথা থেকে শিখবে? এই মুহূর্তে দেখো, এটা আমি যেটা তোমাকে দেখালাম, এটা একদম বডি ল্যাঙ্গুয়েজ রিডিং এর বেসিক পার্ট, ভেরি বেসিক পার্ট। কিন্তু এই সিমিলার জিনিস করার অনেক কার্ড ট্রিক রয়েছে। আমি একটা মেথড অলরেডি সেটা বলেও ফেলেছি ভুলবশত, বাট বলছি যেহেতু বলে ফেলেছি, সেটা হচ্ছে আমি বললাম যে যদি আমার তোমাকে একটাই কার্ড নেওয়ানো হতো তাহলে এর মধ্যে সমস্ত কার্ড সেম হতো। তো সেটা একটা মেথড যে 52টা কার্ডই সেম, বাট 52টা কার্ড সেম এখানে নয়। তো এটা করার একটা ট্রিক ওরকম। কার্ড ট্রিক এখন যদি শিখতে কেউ চায় তাহলে ইউটিউবে অনেক কার্ড ট্রিক রয়েছে, সেইভাবে শিখতে পারে। কিন্তু মেন্টালিজম যদি শিখতে হয়, মেন্টালিজম শেখার ইউটিউবে কোনো লিঙ্ক নেই, মেন্টালিজম শেখার কোনো বইও নেই। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ রিডিং এর ওপর অনেক বই রয়েছে, সেগুলো কাউকে কিছু হেল্প করতে পারে। আমি নিজে সেলফ টট, সম্পূর্ণভাবে আমি সেলফ টট। আমি কোনোভাবে কারোর কাছ থেকে শিখিনি বা কোনো বই পড়ে শিখিনি। আমি রাদার একজন আমেরিকান ইলিউশনিস্ট ডেভিড ব্লেন, স্টিল পারফর্মিং, স্টিল রকিং অ্যান্ড স্টিল অ্যামেজিং। তো আমি ডেভিড ব্লেনকে ফার্স্ট দেখেছি, দেখে ইন্সপায়ার্ড হয়েছি এবং ডেভিড ব্লেন যা করছে সেটা মিমিক করার চেষ্টা করেছি। তো ডেভিড ব্লেনকে দেখে আমি ইন্সপায়ার হয়ে যে ওটাই একদম ডিটো করতে করতে নিজের একটা স্টাইল পেয়েছি, রিয়েলাইজ করেছি যে হ্যাঁ, মেন্টালিজমটাই আমার সব থেকে পছন্দের ম্যাজিকের মধ্যে, এবং সেটা নিয়ে আমি করতে শুরু করেছি। তো কেউ যদি ধরো করতে চায় এটা, তাহলে আমি বলবো স্টার্ট উইথ বেসিক থিংস, মানে ম্যাজিক শেখো আগে। ম্যাজিক শেখো মানে ম্যাজিকের বেসিক প্রিন্সিপাল শেখো। বেসিক প্রিন্সিপাল মানে সাইকোলজিটা শেখো, যে ম্যাজিক মানে তুমি একটা মেথড শিখলে একটা কয়েনকে কিভাবে ভ্যানিশ করতে হবে, বা একটা কার্ড কেউ নিচ্ছে এবং সেটা তুমি বদলে দিচ্ছ বা বলে দিচ্ছ কি, সেটা না। ম্যাজিক মানে প্রিন্সিপালটা মানে হচ্ছে কি সাইকোলজিটা শেখো, অডিয়েন্সের সাইকোলজি, অডিয়েন্স কিরকম ভাবতে পারে, কোনটা অডিয়েন্স পছন্দ করছে সেটার উপরে ভাবো, কোনটা করছে না সেটার উপরে ভাবো। লোকজনকে দেখো,
ডেইলি লাইফে, অবজারভেশনাল স্কিল বাড়বে তার। আর লাস্টলি হচ্ছে ম্যাজিকটাকে আর্ট ফর্ম হিসেবে ইম্পর্টেন্স দিয়ে এটার পুরোটা শিখলে মেন্টালিজম এমনিই চলে আসবে, কারণ তুমি যদি সাইকোলজিটা শেখো। এবারে সেখান থেকে ধরো কেউ আমি এই জিনিসগুলো করলাম, আজকে শুনলো এবং তার মনে হলো যে আমি ম্যাজিক শিখবো, শিখে তার মনে হলো না আমি মেন্টালিজমে যাবো না, আমি বরং একটু ইলিউশনের দিকে যাবো। কারণ ম্যাজিকের অনেকগুলো পার্ট আছে, এরকম মেন্টালিজম যেটা আমি করি, ক্লোজ আপ ম্যাজিক যেটা আমি তোমাকে এই মুহূর্তে দেখালাম, ইলিউশন যেটা ধরো স্টেজে দেখানো হয়, এসকেপ আর্টিস্ট যে ওই হাত পা বেঁধে এরকম ভাবে বাক্সে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বা উল্টো করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, সেটা খুলে বেরিয়ে আসছে। তো তার মনে হলো যে আমি ওই দিকটা যাবো। তো different people can choose different sections. ম্যাজিকের বিউটি মানে ম্যাজিক এজ অ্যান আর্ট ফর্ম বিউটিফুল এই কারণে যে ডিফারেন্ট লোকজন ডিফারেন্ট জিনিস চুজ করতে পারে যে আমি কোন দিকটায় স্পেশালাইজ। তুমি কত বছর বয়স থেকে এটাকে নিয়ে চর্চা করছো? দ্যাটস আ সিক্রেট, কিন্তু আমি বলবো আজকে ধরো 16 বছর হয়ে গেল আমি করছি। মানে অলমোস্ট তোমার মানে স্কুল লাইফ থেকে তুমি হচ্ছে এটাকে নিয়ে চর্চা করছো। মানে তোমার ইন্টারেস্টটা এটাকে কিভাবে জোগালে, মানে তোমার ইন্টারেস্টটা কিভাবে হলো এটার উপর? তাই আমি মাইন্ড রিডিং এর ব্যাপারে প্রচুর কাহিনী পড়তাম। কাহিনী বলতে গেলে মানে আর কি ওই ধরো যে ইন্ডিয়ান মিস্টিসিজম এগুলোর ব্যাপারে, ইয়োগিজ অ্যান্ড মিস্টিক্স অফ ইন্ডিয়া, এই ধরনের জিনিসপত্র পড়তাম। তারপরে স্কুলে থাকাকালীনই সিমিলার জিনিস আমি করতে দেখলাম নিউ ইয়র্কের রাস্তায় ডেভিড ব্লেনকে। দ্যাট গট মি হুকড, যে আমি যা পড়েছি অ্যাবাউট ইন্ডিয়ান মিস্টিক্স এই লোকটা রাস্তায় সেটা করেছে। তো দ্যাট মিনস ম্যাজিকের এই পার্টটা যেটা খুব একটা পপুলার না, এটা আছে, দিস ইজ রিয়েল। তো আমি সেটা নিয়ে পড়াশোনা মানে আর কি পড়তে শুরু করলাম। নো মেথডস ওয়্যার দেয়ার। আর তখন কার্ড ট্রিকও ইন্টারনেটে শেখার মতন জায়গা ছিল না, কারণ ইন্টারনেট জাস্ট তখন এক্স্যাক্টলি কোনো সেরকম জায়গাও ছিল না। কিন্তু আমি ডেভিড ব্লেনের ভিডিও যে কটা পারলাম জোগাড় করলাম, সেগুলোকেই বারবার স্টাডি করলাম, করে যেটা পরে গিয়ে দাঁড়ালো পরবর্তীকালে আমি জানতে পারলাম নিজের এক্সপিরিয়েন্স থেকে যে আমি নিজে কিছু স্পেশাল মেথড বানিয়ে ফেলেছি। হয়তো সেম জিনিসটাই আমি দেখাচ্ছি যেটা ডেভিড ব্লেন করছে, বা ওই সিমিলার মেন্টালিজম এফেক্টটাই আমি দেখাচ্ছি, কিন্তু আমার মেথড আর তার মেথড দুটো সম্পূর্ণ আলাদা। তো ওই হিসেবে বলতে পারো আমার ইন্টারেস্টটা আরো স্পার্ক করে গেল, যে দ্যাট মিনস আই ক্যান মেক ইট ইভেন বেটার দেন আই এম। তো সেই ফিলোসফিটা আমি আজও রেখেছি আফটার 16 ইয়ার্স, যে আই ক্যান মেক ইট স্টিল বেটার। এখন এইটা তোমার প্রফেশনালি তুমি এই কাজটাকেই করছো, মাইন্ড রিড করছো আর রিপ্রেজেন্ট করছো তোমার পুরো একদম শিল্পকলাটাকে সবার সামনে তুলে ধরছো। একদম। তো আমি যদি এই জিনিস নিয়ে বলি, ধরো আই হ্যাভ ডান মোর দ্যান 10 টিভি শোজ। কারেন্টলি যদি তুমি আমায় বলতে পারমিশন দাও, কারেন্টলি আমার একটা স্ট্রিট ম্যাজিক সিরিজ রয়েছে, যেটা ব্যাপারে তুমি জানো কিনা জানি না, ম্যাজিক হয়ে যাক বলে, হইচইতে। আমি দেখাইনি। হ্যাঁ, তো হইচইতে আছে এটা, ম্যাজিক হয়ে যাক। কলকাতার ফার্স্ট street magic, rather India's first street magic show on an OTT platform. Okay. India's first street magic show and one of the most viewed Bengali non-fictional OTT shows. আর বাকি বলতে গেলে তুমি জানো আমি প্রচুর সেলিব্রিটির সাথে শো করেছি। একদম। আর বলতে গেলে এইটাই করে বেড়াচ্ছি লাস্ট 10-12 বছর ধরে। তো তুমি বলো, তোমার একটু যদি পিছনের দিকে আমি ক্যারিয়ার দিকে ফিরে যাই, তোমার জাস্ট পড়াশোনা স্টাডি এগুলো নিয়ে একটু বলো। তুমি কোথাকার, মানে তুমি বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতার? আমি বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতার, একদম নর্থ কলকাতার বলতে গেলে এয়ারপোর্ট, বিরাটি এয়ারপোর্ট। আমি ওই জায়গার মানে বেসিক্যালি বেলঘরিয়া বিরাটি এয়ারপোর্ট, এই জায়গায় বর্ন অ্যান্ড ব্রট আপ। স্কুলিং আমার বেলঘরিয়া থেকে, মানে ওটা আমার স্কুল পাড়া। তারপরে আমার কলেজ হচ্ছে গিয়ে কলেজ স্ট্রিটে, বিদ্যাসাগর কলেজ। সেখান থেকে আমি অনারারি গ্র্যাজুয়েট ইন সংস্কৃত বলতে পারো। তারপরে আফটার কলেজ পোস্ট গ্র্যাজুয়েশন আমি পুরোপুরি মানে গ্র্যাজুয়েশনের টাইম থেকেই, যখন আমি কলেজে ছিলাম সেই সময় থেকেই আমি শোজ করতাম, বিভিন্ন কলেজ শোজ, বিভিন্ন টুকটাক কি বলবো স্টেজ শোজ, যা যা পাওয়া যায় সেরকম ভাবে, পাড়া শোজ থেকে সমস্ত কিছু করেছি, ক্লাব শোজ, রেস্টুরেন্ট শোজ, সমস্ত কিছু করতাম সেই সময়। পোস্ট গ্র্যাজুয়েশন সেটাই করতে শুরু করি। তারপরে একটা কম্পিটিশন, যদি ইন্টার কলেজ কম্পিটিশন হয় কলেজে থাকাকালীনই, এটা 28টা কলকাতার 28টা কলেজ মিলিয়ে নিউ টাউন সিটি সেন্টার 2 সেখানে হয়। পরপর 3 বছর হতো। আমি সেকেন্ড ইয়ারে গিয়েছিলাম, পার্টিসিপেট করেছিলাম আমাদের কলেজ থেকে 2 minutes to fame বলে একটা ইয়েতে সেগমেন্টে।
আর সেখানে তোমার আমি চ্যাম্পিয়ন হই, তো চ্যাম্পিয়নশিপ ট্রফি অ্যান্ড দ্য বিগেস্ট প্রাইজ, যেটার পরে আর কি কলেজেও সবাই জানতে পারে আমার ব্যাপারে, সেটা হচ্ছে আমি বাইক জিতি। আরে শাবাশ। তো চ্যাম্পিয়নশিপ প্রাইজ ছিল একটা বাইক, ইয়ামাহা বাইক, বিকজ ইয়ামাহা ওয়াজ ওয়ান অফ দ্য মেইন স্পন্সর সেটা। তারপরে আমি কলকাতাস গট ট্যালেন্ট বলে একটা হয় কম্পিটিশন, সেখানে জিতি। সেখান থেকে রেফারেন্স হয় ইন্ডিয়াস গট ট্যালেন্টের জন্য। ইন্ডিয়াস গট ট্যালেন্টের জন্য রেফারেন্সের পর ইন্ডিয়াস গট ট্যালেন্টের আমি টপ 8 হই। ইন্ডিয়াস গট ট্যালেন্টের আমি টপ 8 হই। ইন্ডিয়াস গট ট্যালেন্টের টপ 8 হওয়ার পর তারপরে আরো টিভি শোজ অ্যান্ড অল। তো এইভাবে জার্নি এখনো চলছে। তো টিসি, তোমার জীবনে কোনো বাবার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে বা তোমার ফ্যামিলি কোনো মেম্বারের ক্ষেত্রে যেটা তুমি সামনে থেকে দেখেছো? হ্যাঁ, প্রথমেই এই জিনিসটা বলার আগে আমি একটা জিনিস বলে দিই। এই বাবা বা এই যে ধরনের চমৎকারী বাবা যাকে বলা হয়, এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি তুমি আমায় জিজ্ঞেস করো, দেখো এটা না একটা আজকে খুব গ্রে ম্যাটার হয়ে গেছে, ব্রাদার বলবো একটা একটা ডার্ক সাইড হয়ে গেছে। সবাই ভাবে যে বাবা মানেই এদের অনেক ইলিগাল ধান্দা পিছনে চলে, একটা বড় আশ্রম থাকে, কিন্তু তা নয়। আমি দেখেছি বেশ কিছু জায়গায় তোমাকে এমন এমন কিছু বলছে বা কিছু করছে তোমার জন্য, কিন্তু তোমার থেকে কোনো পয়সা নিচ্ছে না, কোনো টাকা চাইছে। সেই জায়গাগুলো খাঁটি হয়, সেই জায়গাগুলো আসল হয়। কিন্তু যেখানেই ধরো তোমাকে বলছে এই পাথরটা তুমি রাখো, এর জন্য 1001 টাকা দক্ষিণা, বা এই দিনকে এইটা করাতে হবে, এর জন্য এত টাকা দক্ষিণা, এইগুলো না চিরকালই একটা ডুপ্লিসিটির কেস, একটা ভণ্ডামি থাকেই। আমার লাইফে তুমি যদি বলো দেখা, হ্যাঁ এমন অনেক অভিজ্ঞতা আছে যেগুলো আমি নিজে এই প্রফেশনে থেকেও আজকেও মনে হয় যে কি করে হলো। কিন্তু তুমি যদি বলো একদম মানে একটা ঘটনা এক্সপ্লেন করতে পারবো না, এক্সপ্রেস করতে, শেয়ার করতে, তাহলে আমি বলবো একটা ঘটনা ছিল নট রিসেন্ট টাইমস, তখন আমি স্কুলেই পড়ি, তারাপীঠে একজন ফকির বাবা আমার মাকে দাঁড়িয়ে আমাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল এক্সাক্ট প্রবলেমস এর কথা বলে দিয়েছি, এবং there is no way that he could have had known যে আমাদের ফ্যামিলির কি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। ওনার পক্ষে জানা সম্ভব ছিল না, বিকজ অফকোর্স না, কারোর পক্ষে আমরা ছাড়া আর কেউই জানতো না সেটা, নট ইভেন আওয়ার ক্লোজেস্ট ফ্রেন্ডস অর ফ্যামিলি ফ্রেন্ডস বা রিলেটিভস রাও কেউ জানতো না, আমরা কারোর সাথে ডিসকাস করিনি সেই সময়। কিন্তু সে বলে দিয়েছিল, এবং সে কোনো টাকা চায়নি তার এগেইনস্ট, কিন্তু সে এরকম অনেক কিছু বলে দিয়েছিল। তারপরে আমার মায়ের স্বভাব কেমন সেগুলো দাঁড়িয়ে বলে দিয়েছিল। এটা যদিও আমি বলতে পারি যে হ্যাঁ বেসিক মেন্টালিজম মানে সাইকোলজিক্যাল রিডিং টেকনিক হতে পারে, আমি যদি এটা বলি, কিন্তু আমাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কি প্রবলেম চলছে সেটা তার পক্ষে জানা সম্ভব, সেটা কোনোভাবেই কোনো রকম সাইকোলজিক্যাল রিডিং এর মাধ্যমে আসবে। সেটা দেখে আমার মাথা ঘুরে গেছিল, বলতে পারো ওটাও একটা টাইপ ছিল যার পরে আমি পড়তে শুরু করি, এই নিয়ে আরো চর্চা শুরু করি যে এটা কি করে সম্ভব হয় যে একজন আননোন এবং যাকে জানা সম্ভব নয়, যার পক্ষে জানা সম্ভব নয়, সে কি করে বুঝে গেল এরকম একটা ডিটেলের জিনিস, যেটা অন্য কেউ যারা আমাদের সাথে ঘুরতে এসছে তারাও জানে না, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তাহলে সে কি করে জানে। আমি খুব অবাক হয়েছিলাম, আমার মাও খুব অবাক হয়েছিল, এবং তারপরে বিস্তর আলোচনা হয় আমার মামা দুজনের সাথে এটা নিয়ে যে সে জানলো কি করে। তখন থেকে আমার ইন্টারেস্টটা আরো স্পার্ক আপ করলো, আমি আরো পড়তে শুরু করলাম এই বিষয়ে। বলতে পারো ওটা জার্নির একটা শুরুর পার্ট ছিল হয়তো। মানে তোমার জীবনে এটা একটা ছোট্ট একটা আলোর ছটা যে তোমাকে এই জিনিসটার উপর, মেন্টালিজমের উপর একটা ইন্টারেস্ট এনে দিয়েছে। তুমিও নিশ্চয়ই পার্সোনালি অনেক তোমার মতো প্রফেশনে যারা রয়েছে তাদেরকে চেনো। হ্যাঁ, জি। কখনো একই স্টেজে তোমরা দুজন পারফর্ম করেছো কোনোদিন? না, এরকম হয়নি, কারণ প্রত্যেকেরই আলাদা একটা স্টাইল রয়েছে, নিজস্ব একটা ব্র্যান্ডিং রয়েছে, এবং যে সমস্ত ধরো মাল্টিন্যাশনাল কোম্পানিজ বা বিগ পার্টিজ আমাদেরকে বুক করছে, তারা একজনের শো একটা টাইমে দেখতেই ভালোবাসবে, তো তাই জন্যে ওরকম হয়নি। কিন্তু এটা বলতে পারো যে কোনো ইভেন্টে আমরা গেস্ট হিসেবে হয়তো দুজনেই ইনভাইটেড ছিলাম, সেখানে দাঁড়িয়ে দুজনের সাথে কথাবার্তা হয়েছে, আইডিয়া ডিসকাস হয়েছে।
আইডিয়া ট্রান্সফার হয়েছে, যে আমি এইটা করছি, সে শুনে বললো এটা খুব ভালো, আমি এটা করতে পারি, বললাম অফকোর্স, বললো আমি ক্রেডিট দেবো। আমি বললাম স্টেজে দিতে হবে না, ইফ ইউর পুটিং আপ আ ভিডিও। সিমিলার আমিও তার যদি কিছু ভালো লেগে থাকে আমি তাকে পরে টেক্সট করলাম যে তোমার এই ভিডিওটা দেখলাম, এটা খুব ভালো লাগলো, এই কনসেপ্টের উপরে আমি যদি কাজ করি আমি তোমাকে ক্রেডিট দেবো ভিডিও। আমরা অতীতে শুনেছি কক ফাইট, ঠিক আছে, মোরগ লড়াই, মানে কোনো যদি মানে একই প্রফেশনের মানুষ একই প্ল্যাটফর্মে যদি পারফর্ম করে ওটাকে বলে কক ফাইটের মতো। এরকম যদি সাপোজ আমি একটা বলি যে আমি এমন একটা সিনারিও তৈরি করতে চাই যেখানে যে তুমি থাকলে আরেকজনের মেন্টালিস্ট থাকলো, তোমরা দুজনকে চ্যালেঞ্জ করবে যে কে বেটার আমাদের কাছে প্রুফ করার জন্য, সেই সময় তোমার পারফরমেন্সটা কি হবে বা তুমি কিভাবে একজনকে ডমিনেট করতে পারবে। দেখো এটা আগেকার দিনের কথা, কিন্তু আমার মানে এখনকার ফিলোসফি আর পারসেপশনটা অনেকটা বদলে গেছে, বেটারও হয়ে গেছে। আগেকার দিনে ছিল দুজন ম্যাজিশিয়ান কম্পিট করছে এবং অডিয়েন্সকে ইমপ্রেস করার জন্য, কিন্তু সেই কম্পিটিশনটা পরের দিকে চেঞ্জ হয়ে যায়, নেই যে তা না, আছে, কিন্তু এখন হয়ে গেছে আমি আমার প্ল্যাটফর্মে আমার স্টেজেই আমার জিনিস পারফর্ম করব, অডিয়েন্স দুটোই দেখতে পাবে, ঘরে বসে হোক কি লাইভ শোতে হোক বসে, সে ডিসাইড করেন, তারা তখন ডিসাইড করেন। কিন্তু ওই হেড অন মুখোমুখি দ্বন্দ্ব ওটার দরকার হয় না, জানো তো, ওটার কোনোভাবেই আমার মনে হয় না দরকার আছেও ইন টুডেজ ডেট। কারণ আর্ট না, আর্টের কম্পিটিশন হয়, আর আর্টিস্টদের মধ্যে কম্পিটিশন থাকা উচিত কোনটায় না, কি করে আরো বেটার করব সেটা নিয়ে। কিন্তু আমি ওর থেকে বেটার করব যেই মুহূর্তে একজন আর্টিস্ট করবে, সেই মুহূর্তে আর আর্টটাকে ঠিক করে তুলতে পারবে। তাই জন্য একজন ট্রু আর্টিস্ট কখনোই আর্টিস্টের সাথে কম্পিটিশনে যাবে না। একদম, এটা তুমি ঠিক কথা বলেছো। মানে যে করবো আমি আমার প্ল্যাটফর্মে বেটার করব। আমরা প্রচুর শো দেখেছি, বাংলায় অনেক শো আছে যারা ইন্ডিভিজুয়ালি পারফর্ম একজন করে গেল, আমাদের মিরাক্কেল খুব নাম করা একটা প্রোগ্রাম মিরাক্কেল, তো ওইখানে যেহেতু সবাই জোকস বলতো, একজন একটা প্ল্যাটফর্মে পারফর্ম করতো, আরেকজন একটা প্ল্যাটফর্মে পারফর্ম করতো, ওরা দুজনের জোকসকে তাদের জায়গা অনুযায়ী, কেউ কুমির নিয়েই শুধু জোকস বলতো, কেউ হচ্ছে পচা কাকাকে নিয়ে জোকস বলতো, এরকম উঠতে দেখতাম। বাট একটা সময় আমরা দেখতাম যে কম্পিটিশন মানে মানুষের মধ্যে টিআরপিটা খুব তৈরি করে, বা যে কোনো শোয়ের একটা টিআরপি বেড়ে যায় যখন, কারণ মানুষের মধ্যে এটা আসে যে একটা তুমি যখন কাজ করো তোমার একটা ফ্যান বেস রয়েছে, সে যখন কাজ করে তার ফ্যান বেস রয়েছে। এবার দুজনই যদি আমি শাহরুখ সালমানের ব্যাপারটা হয়, এর ফ্যান একে গালাগালি করছে, ওর ফ্যান ওকে গালাগালি করছে, হ্যাঁ, আবার কিছু নিউট্রাল ফ্যান আছে যে হচ্ছে ট্যালেন্টটাকে সাপোর্ট করছে, ওটা খুব কম। এই যখন তোমার ফ্যান আর আরেকজনের ফ্যান যখন মিলবে, তোমরা যদি একই প্ল্যাটফর্মে যদি পারফর্ম করো, সেটা কিন্তু বললে একটা কিন্তু হেভি একটা জায়গা তৈরি হতে পারে। সেটা আনন্দের জায়গা হবে, কম্পিটিশনের জায়গা হবে না, ট্রাস্ট মি। তুমি তো খুব বড় দুজনের নাম নিয়েছো, মেন্টালিস্টরা কখনোই ওই জায়গায় আমার মনে হয় না সেলিব্রেটেড হবে, নট রাইট নাও, মেবি ইন কামিং 10 years, বাট নট নাও। কিন্তু হ্যাঁ, যদি ধরো দুজনের ফ্যান বেসই হয়, আর্টের ক্ষেত্রে ফ্যান বেসটা কিরকম হয় বলো তো, মানে যারা এই ম্যাজিকের ক্ষেত্রে বা সিঙ্গিং এর ক্ষেত্রে ফ্যান বেসটা না ক্রস ফ্যান বেস হয়, মানে আমারও যে ফ্যান সে ওরও ফ্যান হবে, ওর ফ্যান আমারও ফ্যান হবে, মানে দুজনেরই কন্টেন্ট পছন্দ। আচ্ছা, দে লাভস দ্য কন্টেন্ট, দে লাভ দ্য কন্টেন্ট, দে লাভ দ্য আর্ট, দে লাভ দ্য আর্ট rather than the artist, they love the art, and this is very important. একদম, তাহলে আরো আর্টিস্ট বেরোবে আর সম্মানটাও বাড়বে। অবশ্যই অনেক মানুষ আছে পৃথিবীতে, তুমি তো আমরা যে কথা বলছি আমরা নিজেরা যেরকম ফিলিংস এক্সপ্রেস করতে পারছি আমাদের, তুমি এটা আমার কার্ডটা তো আমার পকেটে কি কার্ড আছে তুমি এটা বলে দিলে, এটা আমার কাছে খুব অবাক করা। আমি হয়তো ভেবেছিলাম যে তুমি আমারটা অন্তত বলতে পারবে না। তোমাকে সেই জায়গায় আরেকটা জিনিস চেষ্টা করতে পারি আমরা। নিশ্চয়ই, দর্শকরা রেডি, তাহলে আরেকটা জিনিসও দেখাচ্ছে টিসি, দেখেই ফেলা। এইটা দেখানোর জন্য আমি যেন প্রিপেয়ার করে এসেছিলাম এটা করতে পারি বলে আমি আরেক প্যাকেট প্লেইং কার্ডস এনেছি নিজের সাথে। বাট তুমি কোনটা নেবে, এটা নেবে কোনটা নেবে? খোলা যেটা আছে সেটাই নি, এটা নিয়ে নাও, তুমি নিয়ে নাও। আমি এটা নিচ্ছি, রাইট? খুব সিম্পল, ফেস আপ করো, মানে ফেস গুলো দেখাও। হ্যাঁ, ভেরি গুড, যাতে ক্যামেরা দেখতে পায় এরকম ভাবে। নাইস, ঠিক আছে। এবার এরকম ভাবে ধরো পুরোটাকে একসাথে। শোনো কি করতে হবে, খুব সিম্পল একটা জিনিস করতে হবে তোমাকে। তোমায় একটা কার্ড এরকম ভাবে বার করতে হবে এখান থেকে, মানে ভেতর থেকে। আচ্ছা, মিডল থেকে একটা বার করো। আচ্ছা, মিডল থেকে একটা কার্ড বার করলে ঘোরাও এটাকে, ফেস ডাউন করো,
প্যাকের ভিতরে ঢুকিয়ে দাও, মধ্যে। আচ্ছা, এবারে স্প্রেড করো এরকম ভাবে। কার্ডটা ফেস ডাউন থাকছে, ফেস ডাউন থাকছে একদম, বুঝতে পারলে? এই সেম জিনিসটা তুমি করবে কিন্তু পিছনে, হাত পিছনে নিয়ে। আচ্ছা, আমিও করব হাত পিছনে নিয়ে, মানে আমরা দুজন সেম টাইমে এটা করব। ওকে, তোমারও কার্ড আলাদা হবে, আমার কার্ড আলাদা হবে, রাইট? চলে যাও পিছনে। এটা কোনোভাবেই আমাদের পক্ষে প্ল্যান করা সম্ভব না। না, একদমই না, কারণ তুমিও জানো না কি উল্টাবে, না আমিও জানি না কি উল্টাবো। আমি একটা কার্ড নিলাম, উল্টালাম, আর মাঝখানে ঢুকালাম, আমি ডান। আমি একটা কার্ড করে ফেলেছি অলরেডি। ওকে, আমি ডান, আমি ডান করেছি। ফেস আপ করে দুজনেই নিয়ে এসেছি। স্প্রেড করো এবারে, তুমি স্প্রেড করো, স্লোলি স্প্রেড করো। হ্যাঁ, একটাই কার্ড রয়েছে তোমার, রাইট? একটাই কার্ড উল্টানো রয়েছে, এখানে একটাই কার্ড রয়েছে। বেশি তুলতে হবে না, একটু নিচু করো যাতে কোনোভাবে আমি না দেখতে। এবারে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, তুমি এটা করেছো, তুমি কি এটাই চাও নাকি অন্য কার্ড করবে, আরেকবার করবে? না না, আমি করে দিয়েছি, ঠিক আছে। হ্যাপি? আমিও এখানে সেম জিনিস করেছি, ঠিক আছে। কোথায় তোমার উল্টানো কার্ড? তো আমি একটা উল্টেছিলাম, উল্টানো কার্ডকে গায়েব করে দিয়েছো? আচ্ছা, তার মানে আমারটা উল্টায়নি, তারপরে হয়তো পিছনে পড়ে গেছে, কিছু একটা হয়েছে। দাঁড়ো, ও এখানে দুটো কার্ড রয়ে গেছে, সি ওই জন্যই হয়েছে। ওকে, আই উইল ডু দ্যাট अगेन। আমরা আরেকবার করব। সি, এটা স্ক্রিপ্টেড হতে পারতো না, এটা স্ক্রিপ্টেড হতো আমি কোনোভাবে একদম। যাও পিছনে চলে যাও। আচ্ছা, তাহলে ওটাকে সোজা করে দিই, সোজা করে নাও, ওটাকে সোজা করে নাও। আচ্ছা, ওটা আবার কি করে হলো? উল্টে গেল, দুটো কার্ড ওইখানে চলে গেল কি করে? ইয়ার কি হচ্ছে? আমি তো উল্টে রেখেছিলাম, সোজা হলো কি করে কার্ড? কোনোটাই উল্টানো কার্ড দেখতে পাচ্ছি না। এই জিনিসটা বলা হয় কাইন্ড অফ হিপনোসিস। ক্যামেরা বন্ধ, আমি চলে যাবো, উঠে যাবো। এবারে সেম পিছনে নিয়ে যাও তোমার। আচ্ছা, ঠিক আছে, আমি আর নেবো না। রাদার তুমি ওরকম ভাবে করছো না, আমিও করি, কেন নেবো না? রাইট, আমি করি। লেটস সে আই হ্যাভ ডান, আমি একটা করেছি। আই বিলিভ আই এম হ্যাপি, না আই এম নট হ্যাপি। আমি কিছু করবো? তুমি একটা কার্ড উল্টাচ্ছ না? হ্যাঁ, প্লিজ উল্টাও, উল্টা রাখো। আমি না এইবারে জাস্ট টু বি শিওর, আমি এবারে একদম প্যাক ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, বার করে দিই। তুমি দুবার করলে আমার ভয় হচ্ছে তুমি দুটো কার্ড না, দুটো কার্ড একবারই করেছি আমি। ওকে, দাও, তুমি ঘোরাও, উল্টা পুরো জিনিসটাকে উল্টাও, স্লোলি যাও। হ্যাঁ, এই যে এখানে, রাইট? থাকো, এটা রাইট। তো আগের বারে যেটা হলো দুজনের যে সেম জিনিস হয়েছে, না এবারে আমি দেখিয়ে থাকবো, আমি চোখ ঘোরাবোই না। এইবার আগের বারে যেটা হলো সেটা দুজনের সেম জিনিস হয়েছে। আমি বললাম আমি উল্টাতে ভুলে গেছি, সাডেনলি তোমার কার্ডটাও নেই। এবারে I will bring out all the cards. প্যাকে কিছু নেই, কোনো প্যাকে। এখানে সমস্ত কার্ড সোজা, একটাই কার্ড এখানে উল্টো টিল দি এন্ড, রাইট? আমিও এটাকে এখানে রাখছি, তুমিও তোমার কার্ডটাকে এখানে রাখো। ওকে, এটাকে কোনোভাবেই আমরা কেউ ম্যানিপুলেট করতে পারতাম না। আগের বারেটা হয়তো আমি কোনো না কোনো ভাবে ম্যানিপুলেট করেছি, ক্যামেরায় ধরা পড়েনি। কি করে ক্যামেরায় ধরা পড়লো না সেটা তোমার ভাবার বিষয়, কিন্তু এবারে তুমি জেনুইনলি নিজে করেছো, রাইট? যে কোনো কার্ড তুমি করতে পারো এর মধ্যে থেকে। এই দুটো প্যাকের মধ্যে তুমি এটা চুজ করেছিলে, আমি এটা পেয়েছিলাম। তুমি এই কার্ডটাকে উল্টে রেখেছো, আগে তোমারটা তুমি উল্টাও। একদম র্যান্ডম, একদম র্যান্ডম। আমি তো পেছন দিক দিয়ে করলাম না, আমি তো দেখিও নি। এখানে অনেক আগে থেকে রাখা। গা পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নো, হতে পারে না।
অস্ট্রেলিয়া। অসাধারণ একটা জিনিস কিন্তু দেখলাম আমরা, যে আগেও হয়তো অনেকের কাছে আপনারা দেখেছেন, আমিও কিছু জায়গায় দেখেছি, বাট আমার নিজের সাথে ঘটতে আমি কখনো আগে দেখিনি। তো এই প্রথমবার আমি দেখলাম যে নিজের সাথেও কিছু একটা ঘটলো, যেটা আমাকেও অবাক করেছে। আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে হয়তো ঘটতে পারে না, প্রত্যেকটা মানুষ এরমই ভাবে নিজের জীবনের ক্ষেত্রে, আমার সাথে হয়তো ঘটতে পারে না, এটা আমার জীবনে হতে পারে না, বা এ ওটা ভালো করতে পারে, ও ওটা ভালো করতে পারে। সব থেকে ভালো কে করতে পারে সেটা আমি জানি না, কিন্তু মেদাস ক্রাফট যে আমাদের আজকে স্পন্সর, সে কিন্তু অনেক ভালো গিফট আইটেম বানাতে পারে। কাস্টমাইজ গিফট আইটেমের জন্য মেদাস ক্রাফটকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। 2000-এর ওপরে কিন্তু গিফট আইটেম তারা বানায়। যে কোনো রকম, আপনি আপনার ভিজিটিং কার্ড বানাবেন, তার জন্য ইউনিক ডিজাইন আছে তাদের কাছে। আপনি আপনার এই যে এই মগের মধ্যে আপনার ছবি প্রিন্ট করতে চান, সেরকমও আপনি করতে পারেন। বা আপনি আপনার কোনো প্রোগ্রামের জন্য ট্রফি বানাতে চান, সেটাও করতে পারেন। ঘরে ফ্রেম বানাতে চান, সেটাও আপনি করতে পারেন। এমনকি নেম প্লেটও আপনি বানাতে পারেন। এইরকম আলাদা আলাদা ইউনিক 2000-এর উপরে প্রোডাক্টস রয়েছে মেদাস ক্রাফটের কাছে। তো মেদাস ক্রাফটকে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের ভিডিওকে স্পন্সর করার জন্য। আমরা সবাই এখানে কথা বলতে পারি, তুমিও যাদের সঙ্গে ইয়ে করেছো তারা কথা বলতে পারে, তারা তাদের এক্সপ্রেশনটা এক্সপ্রেস করেছে। তুমি তাদেরটা যখন হচ্ছে ধরে ফেলেছো, তারা কি থিঙ্ক করছে সেটা, মানে একদম ধরে ফেলা যে জিনিসটা, এই ধরে ফেলার পর তারা এক্সপ্রেশন দিয়েছে। আচ্ছা, তুমি একটা কথা বলো ডিসি, এটা একটা খুব একটা সিরিয়াস কোশ্চেন আমি করছি, যে যারা কথা বলতে পারে না তাদের কি মাইন্ড রিড করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ তারা কথা ধরে বলতে পারছে না, মানে আমাদের মতন বক বক করতে পারছে না, কিন্তু ভাবনা চিন্তা সেটা তো তাদের মাথায় রয়েছে। সেটা যখন রয়েছে সেটা অবশ্যই বলা সম্ভব, সেটা বলা সম্ভব, অসম্ভবটা নয় একেবারে। এমনকি আমার কাছে একটা শো এসেছিল, টেটসের জন্য হয়নি সেই শোটা ছিল ফর ব্লাইন্ড পিপল। ইট ওয়াজ আ চ্যালেঞ্জ ফর মি and I had made one show for blind people. চেষ্টা করব ভবিষ্যতে যদি আবার কখনো এরকম কোনো অর্গানাইজেশনের তরফ থেকে সুযোগ আসে করার। সেই সময় করা হয়ে ওঠেনি কারণ আমার ডেটস ফাঁকা ছিল, কিন্তু আমাকে বিভিন্ন উপায় ভাবতে হবে তাদের জন্য করতে গেলে। কিন্তু যারা ধরো আমাদের মতন কথা বলতে পারছে না আনফরচুনেটলি, তাদেরকে অবশ্যই এই সেম আনন্দ দেওয়া একেবারে সম্ভব। আচ্ছা, তো তুমি বলছো, এটা আমি যেটা প্রশ্ন করলাম সেটা না টোটালি মানুষদের ক্ষেত্রে। আমরা আমাদের বিভিন্ন ভাষা, বিভিন্ন রকমের ভাষা বলি, কেউ বাংলায় কথা বলছে, কেউ হিন্দি বলছে, কেউ ইংলিশ বলছে। কিছু ভাষা আছে যারা আমরা বুঝতেও পারি না, ডিটেক্টও করতে পারবো, মানে আমরা কোনোভাবেই ওটাকে ডিকোড করতে পারবো না। অনেক মানুষই আছে, বাট মানুষের ক্ষেত্রে তাও তো তুমি কোনোভাবে ট্রান্সলেট করে দিয়ে কারো ট্রান্সলেটারকে ইউজ করলে বলে দিলে। প্রাণীদের ক্ষেত্রে কি সম্ভব? যারা হচ্ছে কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, এদের ক্ষেত্রে কি সম্ভব তাদের মাইন্ড রিড করা? এই কারণেই তো ধরো এলিফ্যান্ট হুইসপারার, ক্যাট হুইসপারার, ডগ হুইসপারার রয়েছে, কারণ তারা ওটা নিয়ে স্টাডি করছে। তাদের মানে এই পশু পাখিদের অঙ্গভঙ্গিটাই জানছে, কোন সময় কি ভাবছে, কিভাবে রিয়্যাক্ট করবে সেটা তারা জানছে, তারা বলতে পারে। এবং হয়তো ঘরের পশু পাখি বা পাড়ার পশু পাখির ক্ষেত্রে তুমিও বলতে পারবে একটা জিনিস, মানে একটু স্টাডি করলে, তাদেরকে একটু দেখলে। কারণ ওদের মাথায় তো আবার মানুষের মতন এক গাদা চিন্তা নেই, ওদের মাথায় দু তিনটেই স্পেসিফিক চিন্তা, খাওয়া, যাওয়া, শোয়া। আচ্ছা, পশু পাখিদের আর কি চাই? কিন্তু আমি দেখেছি বাড়ির কুকুর ক্ষেত্রে যে সব থেকে বেশি, তুমিও হয়তো বা আমিও হয়তো কুকুর আর গরু দুজনকে অবজার্ভ করা যায়, তারা বাড়িতে থাকে বলে। বিড়ালকে অতটা বোঝা যায় না। কুকুরের ক্ষেত্রে ও কিন্তু অনেকটা দেখি অনেক সময় ইমোশনাল হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই, কারণ কুকুর, গরু, ঘোড়া, এদের ইমোশনাল, হাতি, এদের ইমোশনাল কোশেন্ট অনেক বেশি। কিন্তু তার মানে এই না যে ওদের মাথায় অনেক চিন্তা চলছে একসাথে। ওরা খুব, ওই জন্যই ওরা সরল এবং সহজ, কারণ ওদের মাথায় একটা টাইমে একটাই চিন্তা চলে। মানুষই একমাত্র যার মাথায় একসাথে অনেক চিন্তা চলতে পারে। ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ টিসি আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। প্লেজার। আমার খুব ভালো লাগলো তোমার কাছে আজকে আমি অনেক কিছু জানতে পারলাম। আশা করি আমি আমার দর্শকদেরও অনেক কিছু জানাতে পারলাম। তোমার এই কার্ডসের এই গেমটা, মানে তোমার জন্য এটা একটা গেম, বাট আমার জন্য মানে খুব বড় একটা ধাক্কা। মানে কিভাবে আমি নিজে ডিকোড করে উঠতে পারছি না যে কিভাবে এটা সম্ভব যে আমার উল্টানো কার্ডটা তোমার কাছে চলে গেল। পরে এটা নিয়ে আমি তোমার কাছে একটা ক্লাস নেব। আর তোমরা যারা যারা ক্লাস নিতে চাও বা শিখতে চাও, টিসিতে অলরেডি বলে দিল এগুলোকে স্টাডি করতে হবে। হিউম্যান বিহেভিয়ার স্টাডি করা ইজ দ্য মেইন কি। বাট তুমি কার্ডস নিয়ে বলছো,
তো আমি তোমাকে আরেকটা কিছু দেখাতে চাই, যদি 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 কেন, মানে দেখতে চাও অবশ্যই, একটা কেন 10-12টা দেখাও। তোমার কাছে একটা পেন থাকে। পেন, খুব অবাক করা যে একটা ম্যাগাজিনে এডিটরের পেন তার প্যান্টের পকেট থেকে হলো। আসলে আমি বুক পকেটে রাখিনি কারণ এই জামাটার সঙ্গে মেলাচ্ছে না। না ঠিক আছে, সেটা হলেই হবে, একটা পেন হলেই হতো। আমি পেনটাকে এখানে রাখছি, তুমি দেখতে পাচ্ছ। ওয়াচ, আমি যদি এরকম ভাবে দুটো হাত দিয়ে এরকম ভাবে ফোর্স করি এবং if I force again, can make it move like that. আমার মনে হয় আরেকবার করাটা বেটার, যদি একটু ম্যাগাজিনগুলোকে একটু সরিয়ে দাও। অ্যাবসলিউটলি। তাহলে নাও তোমার জন্য ফাঁকা স্পট দিলাম। আরেকটু এর দিকে সরিয়ে দাও, কারণ এই জায়গাটাই আমি করতে চাইছি। ওকে, সরিয়ে দাও। পারফেক্ট থাকছে। ওয়াচ, if I focus, देवा रे देवा, अंगूठा में मैग्नेट लगा है क्या? पर ये तो मैग्नेट वाला नहीं है। এটা তো ম্যাগনেট নয়, এটা তো ম্যাগনেট না। এটা তো লোহা পাওয়ার নয়। এ উঠে গেল কি করে? মানে জড়বস্তু বার খায়, মানুষ বারে উঠে যায় জানি, জড়বস্তু বার খায়। থ্যাংক ইউ ভেরি মাচ টিসি। তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, তুমি বিরিয়ানি খেতে কি ভালোবাসো? ভীষণ ভীষণ ভালোবাসো। তাহলে থালিবানের এই কুপনটা তোমার জন্য। আরে থ্যাংক ইউ ভেরি মাচ। থালিবান সম্পর্কে যদি তোমার না জেনে থাকো বলে রাখি, থালিবান কিন্তু টাইমসের তরফ থেকে শ্রেষ্ঠ বিরিয়ানি অ্যাওয়ার্ড পেয়েছে নিউ কামার্সদের মধ্যে। বাংলার সেরা বিরিয়ানি, কলকাতার সেরা বিরিয়ানি ও বাঙালির সেরা বিরিয়ানি। তো স্পেশাল আউদি বিরিয়ানি ট্রাই করার জন্য ভিজিট করো হাওড়ার থালিবান। আর টিসি তুমিও ভিজিট করো, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে ভিজিট করো থালিবানে এবং তাদের বিরিয়ানি এবং সঙ্গে শীতের জন্য স্পেশাল এশিয়ান কুইজিনটাকে কিন্তু ট্রাই করো। ওকে। কারণ মানুষ রিপোর্ট করছে ইয়েতে, মানে রিভিউ দিচ্ছে যে আগের তুলনায় ভালো। আমরা কি চাই, যত বেটার হবে ততই তো ভালো। আগের তুলনায় আরো অনেক ভালো এশিয়ান কুইজিন বানাচ্ছে থালিবান। তো থালিবান কিন্তু মাস্ট ভিজিট। আর তুমি যেই কাপটা খাচ্ছ সেটা স্পন্সর করেছে মিদাস ক্রাফট, এটা তোমারই গিফট। থ্যাংক ইউ। তো অবাক জলপান হয়ে যাক। চিয়ার্স। তো আমাদের এই এপিসোডগুলো আপনারা দেখতে পারবেন, মানে ভিডিওতে দেখতে পারবেন ইউটিউব অ্যান্ড ফেসবুকে, আর অডিবল হবে স্পটিফাই অ্যান্ড অ্যামাজন মিউজিকে। তো সবাই আমাদের গ্লিটারিস্টের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দাও। যে কোনো প্ল্যাটফর্মে গ্লিটারিস্ট অর গ্লিটারিস্ট ম্যাগাজিন সার্চ করলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আপনারা। আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের যিনি গেস্ট ছিলেন মিস্টার টিসি, মানে গেস্ট আছেন মিস্টার টিসি, তাকে ইনস্টাগ্রামে ফলো করে দিন এবং আমাদের গ্লিটারিস্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করতে থাকুন। তো আমাদের ডেইলি বেসিস আপডেট আপনারা দেখতে পাবেন। আর পডকাস্ট এনজয় করার জন্য বলে দিলাম 4টে প্ল্যাটফর্ম। ভিডিও দেখতে হলে ইউটিউব অ্যান্ড ফেসবুক, আর অডিও শুনতে হলে কিন্তু অ্যামাজন মিউজিক অ্যান্ড স্পটিফাই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ সাপোর্টিং গ্লিটারিস্ট অ্যান্ড বিল বিয়ন্ড দ্য ম্যাগাজিন।